তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো বিথারির শ্মশানকালী মন্দির। পিছনে বলফিল্ড থেকে একটুখানি দূরে। এখন ভিতরে প্রবেশ করছি। এটা শিব মন্দির। সামনে যেটা দেখা যাচ্ছে সেটা আসল মন্দিরটা। এখন বন্ধ আছে, একটু পরেই পুজো শুরু হবে। ব্রাহ্মণ এখনো আসেনি, আমরা এখন বাইরে ওয়েট করছি। তার মধ্যে আমরা বাইরের ক্যাম্পাসটা একটু ঘুরে দেখব। খুব সুন্দর জায়গা, নির্জন জায়গা। মন্দিরটা দেখতে অনেকটাই দক্ষিণেশ্বরের মন্দিরের মতো। সামনে একটা পুরনো বিখ্যাত বট গাছ, ওদিকে একটা পুকুর আছে, আর ওই দিকটায় শ্মশানের চুল্লিটা, এদিকে বসার জায়গা খুব সুন্দর করে বাঁধানো, দারুণ পরিবেশ। এটা হলো আগের সেবায়েত হরিপদ গোসাইয়ের সমাধি, বাবাসে মায়ের ভোগ রান্নার ঘর। সামনে খুব সুন্দর একটা তুলসী মন্দির। আর ওদিকটায় শ্মশানের চুল্লিটা দেখা যাচ্ছে খুব কাছ থেকে। তো আমরা এখনো অপেক্ষা করছি, মনে হয় বৃষ্টি হবে। মন্দিরে এখানে রোজ দুপুরবেলা ও সন্ধ্যাবেলা পূজা হয়, তবে এখানকার খিচুড়ি ভোগটা খুব ভালো। আমরা প্রায় আসি এখানে খিচুড়ি খেতে। কিছু বলেন আপনার মন্দিরের ব্যাপারে, একটু বলেন। এই মন্দিরের ব্যাপারে আপনার কি মতামত একটু বলেন। মন্দিরের ইতিহাস নিয়ে একটু কিছু বলেন। এখন এই দক্ষিণেশ্বরের অলৌকিক মন্দির তৈরি করা হয়েছে। অনেক ভক্তরা আসেন পূজা দিতে, অনেক দূর থেকে আসেন। আকর্ষণ মানে মায়ের রাত্রি দেওয়া হয়, রাত্রিবেলায় অমাবস্যা পূজা হয়, প্রতি অমাবস্যায় হোম সহ পূজা হয়, জাগরণ সহ
অনেক অনেক ভক্তরা আসেন। তো এটা হলো বিথারি শ্মশানকালী মন্দিরের মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি। বিথারি শ্মশানকালী মন্দিরে পুজো দেওয়া শেষ, প্রসাদও নেওয়া হয়েছে। এবার বিথারি কালীবাড়ি মন্দিরের উদ্দেশ্যে রওনা দেওয়া। তো এখন আমি দাঁড়িয়ে আছি বিথারি শনি মন্দিরের সামনে। এটা বিথারি হাই স্কুলের সামনে অবস্থিত। এরপর ওই রাস্তা দিয়ে বিথারি কালীবাড়ি যাব। তো এরপর যে জায়গাটায় আমরা যাব সেটা হচ্ছে বিথারি কালীবাড়ি। এটা খুব একটা ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান। শোনা যায় এখানে রামকৃষ্ণদেব একবার এসে পুজো করে গিয়েছিলেন। মন্দিরটা খুবই সুন্দর এবং রানী রাসমণির জামাতা শ্রী মথুরা মোহনের নামেই এই মন্দিরটা সবাই চেনে। এই যে বিথারির কালী মন্দির, সেটা বহু পুরনো ইতিহাসের সাক্ষী। এই যে গ্রাম বিথারি, তার যে উৎপত্তি তা এই মন্দিরের সাথে অনেকটাই জড়িত। বিথারি সকলে এই মন্দিরকে বিথারি কালীবাড়ি মন্দির নামেই জানেন। এই যে মন্দিরের ইতিহাস, সেটা এই মন্দিরের সামনের দেয়ালে একটা ছবি আকারে টানানো আছে। তবে ছবি পড়ে যেটুকু জানতে পারলাম, মানে তখনকার যে যশোর রাজ প্রতাপাদিত্য ছিলেন, তিনি বারাণসীর দশাশ্বমেধ ঘাটে
গোপাল সার্বভৌম নামে একজন লোকের বেদ পাঠ শুনে খুব মুগ্ধ হন এবং তাকে সাথে করে যশোরে নিয়ে যান এবং পরবর্তীকালে তাকে বিয়ে দিয়ে এই বিথারিতে নিয়ে আসেন। এই বিথারিতে তখন এই যে মন্দিরটি ছিল সেটা খুবই একচালা মন্দির ছিল এবং এই একচালা মন্দিরের পাশে যে জমি ছিল সেখানে তার থাকার ব্যবস্থা করে দেন। এটা কালীবাড়ির নাট মন্দির, এখানটা খুব সুন্দর। হচ্ছে মেন মন্দির, মেন মন্দিরে এখন পুজো চলছে। এই যে একচালা মন্দিরে তখন মায়ের মৃন্ময়ী মূর্তি ছিল এবং এই মূর্তি একজন নগ্ন অবস্থিত সন্ন্যাসী প্রতিষ্ঠা করেন। গোপাল সার্বভৌম পরে সার্বভৌম উপাধি ত্যাগ করে চক্রবর্তী উপাধি নেন এবং এই যে কালী মূর্তি, এই যে বিথারি কালীবাড়ির মায়ের মূর্তি, তার যে নিত্য পুজো তার দায়িত্ব গ্রহণ করেন। সেটা এখানে তারিখ দেখলে বোঝা যায় মোটামুটি 16 শতকের মাঝামাঝি। তবে এখানে যে বংশতালিকা দেওয়া আছে সেই বংশতালিকা মোটামুটি বোঝা যায় যে সেই 16 শতকের মাঝামাঝি থেকে এই যে চক্রবর্তীরা তারা এই মায়ের মন্দিরে নিত্য পূজা এখনো অবধি করে চলেছেন। যশোর রাজ প্রতাপাদিত্যের পর 1612 সালে ভবেশ্বর রায় এই বিথারি জমিদারি পরিদর্শনে এসে এই চালাঘরের পরিবর্তে মায়ের পাকা মন্দির ও পিছনের দিকে যে ভোগ রান্নার ঘর সেটা তৈরি করে দেন এবং সেখানেই এখনো অবধি সেখানেই ভোগ রান্না হয়। তবে এই ইতিহাস ছাড়াও কারো কারো মতে কলকাতার জানবাজারের রাজা রাজচন্দ্র দাস 1804 সালে রাসমণিকে বিয়ে করেন এবং পরবর্তীকালে রানী রাসমণিকে নিয়ে বিথারির এই জমিদারি পরিদর্শনে আসেন এবং এই মন্দিরের জীর্ণ দশা দেখে এই মন্দিরের পুনর্নির্মাণের ব্যবস্থা করে দেন। তবে সর্বশেষ 2019 সালে এই মন্দিরে সংস্কার হয়, যেটা আমরা দেখতে পাই। তারপরে এই মন্দিরের বর্তমান এই অবস্থা, এই সুন্দর অবস্থা। তো এই হলো বিথারি কালী মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস এবং এটা বিথারি ইতিহাসও বলা চলে। আমরা কালীবাড়ি থেকে বেরোলাম এখন, এবার যাব রানী রাসমণির জামাতা মথুরামোহনের বাড়ি বা আমাদের বিথারি জমিদার বাড়ি যেটা বলে, সেদিকে যাচ্ছি আমরা, একটু পাশেই।